শুনছেন অর্কিড অরিজিনালস। জীবন সমুদ্র থেকে তুলে আনা টুকরো টুকরো সম্ভার দিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আমাদের কাজ আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের নিবেদন শেতল বাবুর সংকট। বড় জায়েন্ট এলইডি স্ক্রিনে ভেসে উঠল ছবিটা। চোখের কালো তারার উপরে স্বচ্ছ স্তরের ধার ঘেঁষে একটা চ্যাপ্টা ফলা ঢুকে গেল। পাশ থেকে আর একটা একই ধরনের ফলা ঢুকিয়ে ভেতরের ছানি স্তরটা সরিয়ে দিয়ে একটা নীল রঙের টিউব দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো লেন্সটা। অন্য আরো দুটো শলাকা দিয়ে লেন্সটা পেতে দেওয়া হলো চোখের তারার উপর। ঘটনাটা ঘটতে বড়জোর মিনিট 15। এ তল্লাটে চোখের ডাক্তার হিসেবে সমীরণ পালের বেশ নাম। প্রতিদিনের রোগীর সংখ্যা কম নয়। শীতলবাবুর বয়স প্রায় 65, সুগারের রোগী, তাই একটু বেশি কেয়ার নিয়ে কাজটা সারলেন ডাক্তার সমীরণ পাল। অপারেশনের পর চোখে ভেসে আসা ছবিগুলো একটু আবছা হলেও আগের মতো কালো মেঘের সারি আর নেই। ডাক্তারবাবুকে বিধিনিষেধের কথা জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন, এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে শীতল বাবু। আগে ধ্যান ধারণা পাল্টে গেছে সব। কোনো বিধি নিষেধ নেই, শুধু 1 সপ্তাহ পর একবার চেক আপ করে পাওয়ার দিয়ে দেবো, ব্যাস। তবুও একটু সাবধানে আছেন শীতলবাবু। নিয়মিত চোখের ড্রপটা দিয়ে দেয় বৌমা বর্ণালী। চোখে কালো চশমা। ছোট্ট রূপাই দাদুর খুব ন্যাওটা। দৌড়ে দাদুর ঘরে এসে শীতলবাবুকে বলে, বলো তো দাদাই, আমার হাতে কি আছে? কি করে বলবো দিদি ভাই, তোমার বন্ধ মুঠোর মধ্যে কি আছে বলবো কি করে? দূর, তুমি খেলতেই পারো না। এটাই তো খেলা। তোমার চোখ কতটা ভালো হয়েছে সেটা দেখতে হবে না? আহ, ভেবে বলো না। কালো চশমাটা খোলো। বর্ণালী রান্নাঘর থেকে হাঁক পারে, দাদাইকে বিরক্ত করো না রূপাই, চুপ করে বসো। দাদাইয়ের চোখে লেগে যায় না কেন? আমি দাদাইয়ের সাথে খেলছি মামুনি। অঞ্জলি চলে যাওয়ার পর শীতলবাবুর সংসারটা মাথায় তুলে নিয়েছে বৌমা বর্ণালী। দেবাশিস অফিস গেছে আজ একটু সকাল সকাল। গতকাল ছুটি নিয়েছিল বাবার চোখের অপারেশনের জন্য। অফিসের বেশ ভালো দায়িত্বে আছে দেবাশিস। অফিস যাওয়ার আগে বর্ণালীকে বারবার মনে করিয়ে দিয়ে গেছে চোখের ড্রপটা যেন ঠিক সময় দেওয়া হয়। বর্ণালী হেসে বলেছিল, আমাকে বলতে হবে না, একেবারে হসপিটালের মতো, সময়ে নড়চড় হবে না। বৌমাকে ওসব কথা বলতে হবে না রে, উকিল সদানন্দ বসুর মেয়ে বলে কথা। দেবাশিস হেসে পা বাড়িয়েছিল অফিসের পথে। রূপাই দাদাইকে আবার বলে, কি হলো, চুপ করে আছো যে? খেলবে না আমার সাথে? কেন খেলবো না? তাহলে বলো, আমার হাতের মুঠোয় কি আছে? শীতলবাবু কালো চশমাটা খুলে তাকায় রূপাইয়ের হাতের মুঠোয়। ছোট্ট মুঠিতে কি আছে বোঝার উপায় নেই। শীতলবাবু ভালো করে দৃষ্টি ফেলে। মনে হয় রূপাইয়ের মুঠোতে যেন একটা ছোট্ট রং পেন্সিলের টুকরো আছে। শীতলবাবু রূপাইকে কাছে টেনে বলেন, বলবো কি আছে? রং পেন্সিল। ঠিক বলেছি। রূপাই মজা পেয়ে বলে, গুড। এবার রংটা বলো। হলুদ।
আরে একদম ঠিক, তোমার চোখ তো দেখছি খুব ভালো হয়ে গেছে। দাঁড়াও, আরেকটা পরীক্ষা দিতে হবে। ছুটতে চলে যায় রূপাই। পরক্ষণে এসে হাতের মুঠোটা সামনে ধরে বলে, এবার বলো তো কি আছে আমার হাতে? শীতলবাবু কোনো দ্বিধা না করে মুচকি হেসে মুঠোর দিকে তাকিয়ে বলেন, এবার কিন্তু রং পেন্সিল নয়, একটা সাদা নকুলদানা। Am I right? রূপাই অবাক হয়ে বলে, কি করে বললে? ম্যাজিক। তুমি ম্যাজিক করা শিখে গেছো দাদা? এটা কিন্তু শুধু তুমি জানলে দিদিভাই, অন্য অন্য কাউকে বলো না, বললেই ম্যাজিক ফুরিয়ে যাবে। আমাকে শিখিয়ে দেবে দাদা? আমিও স্কুলের বন্ধুদের ম্যাজিক দেখাবো। রূপাইয়ের কথার মাঝে বর্ণালীর ডাক, রূপাই, চান করবি আয়। রূপাই চলে যায়। শীতলবাবু নিজেই অবাক হয়ে যান নিজের কাণ্ড দেখে। দুপুরে খাওয়া দাওয়া সেরে শীতলবাবু সাধারণত ঘুমান না, সংসারের টুকিটাকি কাজে ব্যস্ত থাকেন, না হলে ছাদে চলে যান। দোতলা ছাদের কিছুটা টিনের চালা করা, আকাশ মেঘলা, তার মানে রোদ্দুরের ছুটি। কাহাতেও কার এক কাজ করতে ভালো লাগে তার। মাঝে মধ্যে সবাই ছুটি চায়। রোদ্দুর কি দোষ করেছে? তাই আজ সকাল থেকেই মেঘ তাকে ছুটি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সারা আকাশ। মাঝে মাঝে ঝিরঝির করে ঝরে পড়ছে, আবার কখনো বা মুখ গোমরা করে জুটিয়ে আনছে নিজের দলের লোকেদের। শীতলবাবুর বেশ লাগে। বর্ষা তার প্রিয় ঋতু। না না, কবিভাব একদমই নেই শীতলবাবুর, কিন্তু বৃষ্টি পড়লেই মনটা কেমন হয়ে যায় শীতলবাবুর। আগে অফিস থেকে ফেরার পথে বৃষ্টি এলেই ভিজে বাড়ি ফিরত, আর অঞ্জলি রেগে যেত। জ্বর সর্দিকে খুব ভয় করত অঞ্জলি। সেই অঞ্জলি 3 দিনের জ্বরে চলে গেল সব মায়া কাটিয়ে। হসপিটালের ডাক্তাররাও বলতে পারলো না রোগটা কি। ছাদে বাঁধানো বেদিটাতে বসেন শীতলবাবু। ছাদের মাঝখানে এই বেদিটা শীতলবাবুর ইচ্ছেতেই তৈরি। দেবাশিস প্রথমে একটু আপত্তি করলেও বাবার ইচ্ছেটাকে অমান্য করেনি। শীতলবাবু যুক্তি দিয়েছিলেন, মাঝখানে বসে গোটা আকাশটা ভালো করে দেখা যাবে না দেবু। দেবাশিস একটু হেসে সায় দিয়েছিল। তারপর কতদিন এই বেদিটাতে বসে রূপাইকে তারা চিনিয়েছেন শীতলবাবু। কখনো বা একা একা বসে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। শীতলবাবুর বাড়ির উপরের আকাশটা এখনো অনেকখানি। 2-4টে কংক্রিটের দানব মাথা তুলে আকাশ ছুঁতে চেষ্টা করলেও পুরোটা দখল করতে পারেনি এখনো। গাছগাছালিও কম নেই আশপাশ। বেদিটাতে বসে শীতলবাবু দেখছিলেন গাছগুলো যেন শান্ত হয়ে বাতাসের আদর খাচ্ছে। আকাশটা যথেষ্ট কালো। তারপর খেয়াল পড়ে কালো চশমাটার জন্য আরো বেশি কালো দেখাচ্ছে চারপাশ। চশমাটা খুলে ফেলেন শীতলবাবু। সকালের ঝাপসা ভাবটা অনেকটা হালকা। জবা গাছটায় পাশাপাশি 2টো ফুল ফুটেছে। লাল রংটা বেশ উজ্জ্বল। গাছটা দেখতে দেখতে মাটির টবটায় নজর পড়ে শীতলবাবুর। টবের ভেতর ফুঁড়ে গাছের শিকড়গুলো বেশ দেখতে পাচ্ছেন শীতলবাবু। এ কি করে সম্ভব? মাটির ভিতরে শিকড় দেখা যায় নাকি? অপারেশন হওয়া বাঁ চোখটা বন্ধ করে
ডান চোখ দিয়ে দেখতে গিয়ে দেখেন না, সেগুলোকে তো দেখা যাচ্ছে না। শ্যাওলা পড়া টবটাই শুধু নজরে আসছে। শীতলবাবু এবার ডান চোখ বন্ধ করে বাঁ চোখ খুলে অবাক হয়ে যান। গাছের শিকড় স্পষ্ট দৃশ্যমান, এমনকি শিকড়ের পাশে একটা কেঁচো খুব ধীর গতিতে মাটি সরিয়ে এগিয়ে যাচ্ছে। ঘটনার আকস্মিকতায় চোখে কালো চশমাটা পরে নেন শীতলবাবু। সিঁড়ি দিয়ে নেমে চলে আসেন নিজের ঘরে। সন্ধ্যাবেলা প্রতিদিনের মতো কাশীনাথ এসে হাজির। দুই বন্ধুতে ঘণ্টাখানেক আড্ডা না মারলে শীতলবাবুর মন খারাপ হয়ে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে কাশীনাথ বলেন, তুই দিনকে দিন কিরম নেতা মেরে যাচ্ছিস সেতল। এমন ভাবে থাকিস যে আমাদের আশি টপকে গেছে। এই 65 পেরিয়ে যাওয়া দুই বুড়ো কি করতে পারে শুনি? বুড়ো, এই বুড়ো কথাটাতে আমার আপত্তি আছে সেতল। প্রত্যেক বয়সে একটা আলাদা ফ্লেভার আছে, তাকে উপভোগ করতে হয়। এই সময় বর্ণালী লুচি আলু ভাজা নিয়ে হাজির। কাকু, কাশীনাথ বলেন, আবার এসব কেন? কিরে, ঘুম মেরে গেলি? নে খা। বর্ণালীটা সত্যিই খুব ভালো। কেন, লুচি খাওয়াচ্ছে বলে? না 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 না, তা কেন, তোর দিকে সদা সর্বদা দৃষ্টি রাখে মেয়েটা। কেন, তোর মেয়ে সঞ্চারী তোর খবর রাখে না বলতে চাস? না, সেটা বলবো না, তবে খবরে থাকা আর খবর রাখা এক নয় সেতুল। উল্টোডাঙা থেকে তো বারবার আসা যায় না, তাই প্রতিমার আমাকে রাত দিনের কাজের লোকেরই ভরসা রাখতে হয়। প্রতিমার কদিন ধরে শরীরটা ঠিক যাচ্ছে না। দাঁতের ব্যথা, তাই বুঝি পেইন কিলার কিনে নিয়ে যাচ্ছিস? মানে পকেটে খামের ভিতর ওষুধ তুই বুঝলি কি করে? আরো বলে দিতে পারি, তোর পকেটে একটা 200 টাকার নোট আছে, আর এই দুটো 5 টাকার কয়েন। বাবা, এ তো পকেটে সিবিআই মানা। তা ডাকিনি বিদ্যা রপ্ত করেছিস নাকি? এমন নির্ভুল ভাবে বলে দেওয়া তো সহজ কাজ নয়। বলতে পারিস এটা একটা ম্যাজিক। এরপর শীতলবাবু তার প্রাণের বন্ধুকে সবটাই জানালো পুঙ্খানুপুঙ্খভাবে। সব শুনে মুখটা আষাঢ়ের আকাশের মতো গোমরা করে থাকেন কাশীনাথ। কাশীনাথকে চুপ থাকতে দেখে শীতলবাবু বলেন, কি নির্বিকল্প সমাধি হলো নাকি তোর? কথাটা আর কে কে জানে? কে আর? কেউ না, একমাত্র এই তুই জানলি। আমার মনে হয় কথাটা কাউকে বলার দরকার নেই সেতুল। শিগগিরই এত বড় একটা মিস্টিরিয়াস পাওয়ার, চুপ করে থাকবো? আমার কথা যদি শুনিস তাহলে চুপ থাকতে হবে তোকে, অন্তত তোর তোর ভালোর জন্য। এই ম্যাজিকটা ভালো নয় সেতুল। এরপর আর আড্ডা জমেনি দুই বন্ধুর। মুখটা পাংশু করে কিছুক্ষণ পর বিদায় নিয়েছিল শীতলবাবুর প্রাণের বন্ধু কাশীনাথ। পরদিন সকালে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল দেবাশিস। বর্ণালী দৌড়ে এসে ইলেকট্রিক বিলটা এগিয়ে দিয়ে বলে, আজ ডিউ ডেট। দেবাশিস বিলটা নিয়ে দেখে 1670 টাকার ধাক্কা। ঝাঁঝিয়ে ওঠে দেবাশিস। একে মাসের শেষ, তারপর বাবার চোখ অপারেশন, এখন আমার হাত খালি। অফিস যাওয়ার বাস ভাড়া সামলানো মুশকিল। রেখে দাও, পরের মাসে দেখা যাবে কোন। শীতলবাবু
কাগজ পড়তে পড়তে শুনছিলেন কথাগুলো। খবরের কাগজটা বিছানায় রেখে বলেন, দাঁড়া, আমি দিচ্ছি। কথাটা বলে বিছানার তলা থেকে 4টে 500 টাকার নোট এগিয়ে দেন দেবাশিসের দিকে। দেবাশিস টাকাটা নিয়ে বলে, এ টাকাটা কিন্তু ওই মাইনে পেলে ফেরত দিয়ে দেবো বাবা। শেতলবাবু জানেন দেবাশিস এ টাকা আর ফেরত দেবে না। মুখে হালকা হাসি এনে শেতলবাবু বলেন, সে দেখা যাবে। কথাটা বলেই চোখ চলে যায় দেবাশিসের চেক কাটা জামার বুক পকেটে। স্পষ্ট দেখতে পান দুটো 2000 টাকার নোটের সঙ্গে 3টে 100 টাকার নোট। শেতলবাবু চোখ নামিয়ে বলেন, তোর অফিস যাওয়ার বাস ভাড়া নেই বললি না? বাকি ব্যালেন্সটা তোর বাস ভাড়া। কেমন? শেতলবাবু আবার খবরের কাগজে মুখ লুকান। দেবাশিস দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, সঙ্গে বর্ণালীও। হালকা হেসে বর্ণালী ফিসফিসিয়ে বলে, কি অপারেশন সাকসেসফুল তো? মাঝে মাঝে বর্ণালীর বুদ্ধিটা নেবে, তাতে উপকার বই অপকার হবে না। কিন্তু বাবা আজ করতে পারেনি তো ব্যাপারটা? আমার আমার পকেটের দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়েছিল বাবা। ওটা তোমার ভুল ধারণা। সংসার চালাতে গেলে এমন 2-4টে ট্রিক্স খেলতেই হয়। দেবাশিস চলে যায়। বর্ণালী এখন রান্না করে। শেতলবাবুর মনটা কেমন খিচখিচ করতে থাকে। নিজের ছেলে দেবাশিসকে নতুন করে তিনি আবিষ্কার করলেন আজ। দেবাশিস নাটকটা না করলেই পারত। টাকাটা সোজাসুজি তার কাছ থেকে চাইলে কি এমন ক্ষতি হতো? 3-4 দিন পর আরো একটা ঘটনায় স্তম্ভিত হয়ে গেলেন শেতলবাবু। দুপুরে একটু বেরোচ্ছি বলে বর্ণালী রূপাইকে শেতলবাবুর কাছে রেখে বেরিয়ে গেল। আজ দেবাশিস বর্ণালীর বিবাহ বার্ষিকী। দেবাশিস অফিস থেকে একটু আগে এসে বড় রাস্তার মোড়ে অপেক্ষা করবে বর্ণালীর জন্য। দুজনেই কেনাকাটা করে একেবারে রাতের খাবার কিনে নিয়ে আসবে। সারাটা দিন রূপাই লম্ফঝম্প করে এখন বেশ ক্লান্ত। দাদায়ের পাশটাতে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল করেননি শেতলবাবু। ঘন্টা 4 কেটে গেছে। শেতলবাবু টিভি দেখছিলেন। কলিং বেল বেজে ওঠে। যাই। দরজা খুলে দেন শেতলবাবু। বর্ণালী, বেশ খুশি খুশি ভাব। দেবু এলো না বৌমা? শেতলবাবুর কথায় বর্ণালী দ্রুত নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলে, আপনার ছেলে রাতে খাবার কিনছে বাবা। শেতলবাবুর নজরে এলো বর্ণালীর হাত ব্যাগটার দিকে। এক ঝলকে ঝলসে উঠল দৃষ্টি। ব্যাগের ভেতর একটা ভেলভেট বক্সে এক জোড়া সোনার বালা। তবে কি বৌমা এটাই আনতে গিয়েছিল? কথাটা ভেবে শেতলবাবু বলেন, দত্ত জুয়েলারিতে গিয়েছিলে বুঝি? শেতলবাবুর মুখে জুয়েলারি দোকানের নাম শুনে চমকে ওঠে বর্ণালী। নিজেকে তৎক্ষণাৎ সামলে নিয়ে বলে, সোনার যা দাম, তাতে জুয়েলারি দোকানে যাওয়া আমাদের মানায়? আপনার ছেলে এমনি সোনার দর করছিল। আপনি চা খাবেন তো? দাঁড়ান, করে দিচ্ছি। দ্রুত পালিয়ে বাঁচে বর্ণালী। দোকানের নামটা জানলো কি করে বুড়োটা? রূপাইকে একা ফেলে রাস্তায় বেরিয়েছিল? না না, সেটা অসম্ভব। তবে কি হতে পারে? এসব 7-5 ভাবতে ভাবতে চা নিয়ে আসে বর্ণালী। রূপাই এখনো ঘুমোচ্ছে।
শেতলবাবু বসে আছে মাথা নিচু করে। চাটা এগিয়ে দেয় বর্ণালী। চোখের সামনে বর্ণালীর হাতটা দেখে শেতলবাবু বলেন, দুগাছা ভালো থাকলে তোমার হাত দুটো বেশ মানাতো বৌমা। সত্যি যা সোনার দাম, তাতে নয় নয় করে সে প্রায় 1,04,000 তো পড়বেই। সংখ্যাটা শুনে বর্ণালীর হাতটা কেঁপে ওঠে। চা চলকে পড়ে বিছানায়। বর্ণালীর চোখের সামনে দত্ত জুয়েলারির বিলটা ভেসে ওঠে। টাকার অ্যামাউন্টটা জানলো কি করে বুঝতে পারে না। রাতে খাবার টেবিলে পরিবেশটা কেমন গুমোট হয়ে গেল। অন্যান্য বছর যে উচ্ছ্বাসটা থাকে সেটা নেই। ক্যালেন্ডারের পাতায় নেহাতি তারিখটা এসে গেছে, তাই যেন না করতে পারা যায়নি। একমাত্র রূপাই ব্যতিক্রম। তার ব্যস্ততাতেই ধরা পড়ছে আজকের দিনটা অন্য 5টা থেকে আলাদা। শেতলবাবু খাওয়া পর্ব শেষে দেবাশিসকে ডাকে। দেবু, ডাকছো বাবা? বস। আজকের দিনে তোদের জন্য কিছু কিনতে পারিনি, এই 2,000 টাকাটা রাখ। বৌমা পছন্দ মতো কিছু একটা কিনে নেবে। তা বলে 2,000 টাকা? এই বাজারে ওটা এমন কিছু নয়। আর শোন, এই টাকাটা রাখ। কিসের টাকা? আমার চোখ অপারেশনের। তুমি তুমি আমাকে টাকা দিচ্ছ বাবা? আমি ও টাকা কিছুতেই নিতে পারবো না। তুই শোন না, আমার টাকা মানেই তো তোর টাকা। তোরা ছাড়া আমার আর কে আছে বল? আমার যা দরকার সে তো তুই সব এনে দিস। আমার পেনশনের টাকাটা তো থেকেই যায়। না, তুই আর না করিস না। এটা না নিলে আমি কিন্তু খুব দুঃখ পাবো দেবো। সেটা কি তুই চাস? দেবাশিস টাকা কটা নিয়ে এলোমেলো ভাবে নাড়াচাড়া করতে থাকে। চোখে তার জল। ধরা গলায় বলে, আমি একটা ভুল করেছি বাবা, খুব ভুল করেছি। শেতলবাবু দেখেন এ দেবাশিস সেই স্কুলবেলাকার দেবু হয়ে গেছে। তখন বাড়ির কোনো কিছু ভেঙে ফেললে বা নষ্ট করে ফেললে দেবু কান্নায় বুক ভাসিয়ে বাবার কাছে অন্যায় স্বীকার করত। আর শেতলবাবু দেবুকে বুকে টেনে বলতো, এই ভুলটা স্বীকার করার ক্ষমতা সারা জীবন যত্ন করে রাখিস দেবু। দেখবি জীবনটা কত সুন্দর হয়ে উঠবে। সেই দেবু বড় হয়েও কথাটা মনে রেখেছে দেখে খুশি শেতলবাবু। কাছে টেনে বলেন, এত বড় বেলাতে অমন বাচ্চার মতো কাঁদে নাকি? আমি তোমাকে সেদিন মিথ্যে বলেছি বাবা। জানি তো, পকেটে টাকা থাকা সত্ত্বেও তুই বলেছিলিস বাস ভাড়ার টাকা পর্যন্ত নেই, তাই তো? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। তুমি দেখে নিও, আমি এই ভুল কোনোদিন করবো না বাবা, তোমাকে আমি কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার দেবাশিস হাঁক পারে বর্ণালীকে। এই শুনছো? বর্ণালী চুল বাঁধতে বাঁধতে শেতলবাবুর ঘরে এসে বলে, ডাকছো? বাবাকে বালা দুটো দেখাও। বর্ণালী কিছুটা হতচকিত হয়ে কিন্তু কিন্তু করতে থাকে। শেতলবাবু হাসে নিজের মনে। আরে দাঁড়িয়ে আছো যে? দত্তদার দোকান থেকে যে বালা জোড়াটা আজ ডেলিভারি নিলে বাবাকে দেখাবে না? বর্ণালী কিছু না বুঝে বলে, দাঁড়াও আনছি। দেবাশিস এবার একটা
স্বস্তির শ্বাস ফেলে বলে, অফিসের একটা এরিয়ারে টাকা পেয়ে গেলুম, তার সঙ্গে কিছু ওই ভাঙা টুকিটাকি সোনা দিয়ে তোমার বৌমার একজোড়া বালা গড়িয়ে দিয়েছি বাবা। এতক্ষণে বর্ণালী বালাজোড়া এনে হাজির। একটা অপরাধ বোধ আচ্ছন্ন করে রেখেছে বর্ণালীকে। শীতলবাবু বাক্স খুলে বালা দুটো বার করে বর্ণালীর হাতে পরিয়ে দিয়ে বলেন, এবার দেখো বৌমা, তোমার হাত দুটো কি সুন্দর মানিয়েছে। শাঁখা পলা আর তার পাশে বালাটায় হাত দুটো আবার ভরাট হলো। বর্ণালী শীতলবাবুকে প্রণাম করে বলেন, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। সন্ধেবেলা থাক না ওসব কথা, ওসব কথা আর বলতে হবে না, আমি সব জানি। আমি চাই বৌমা, যে কটা দিন বেঁচে আছি সবাই মিলে খুশিতে থাকবো। এই এতটুকু জীবনের বেশিরভাগটাই যদি অকারণ গোপনীয়তায় ঢাকা পড়ে যায়, তবে থাকবেটা কি বৌমা? জানো জানো, আজ আমি খুব খুশি হয়েছি। আমার দেবু আবার শিক্ষাটা ভুলেনি। বলছি কি বাবা, এই টাকাটা তোমার কাছেই রাখো, আমার যখন দরকার হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব। বেশ, সেটা মানতে পারি। তবে তোদের বিবাহ বার্ষিকীটা আবার হবে নতুন করে। মানে টানে কিচ্ছু নেই। বাংলা তারিখে আগামীকাল তোদের বিবাহ বার্ষিকী, সব ব্যবস্থা আমি করব। কাশীনাথকে বলে দেবো, ও সব ব্যবস্থা করে দেবে। ভীষণ করিতকর্মা কাশীনাথটা। একটা কথা, কাল কিন্তু তোর অফিস যাওয়া চলবে না। এই সময় রূপাই এসে হাজির। তাহলে দাদাই, কালকে তুমি ওই ম্যাজিকটা সবাইকে দেখাবে। ম্যাজিকটা? সেই ম্যাজিকটা ভালো নয় দিদিভাই। আমরা সবাই যে এক হয়ে প্রাণ খুলে গল্প করব, মজা করব, এটাই তো একটা সবচেয়ে বড় ম্যাজিক। রূপাই কি ম্যাজিকের কথা বলছে বাবা? ওসব তোমায় শুনতে হবে না বৌমা, ওটা দাদু নাতনির প্রাইভেট কথা। কি দিদিভাই? সকাল হতেই মুখার্জি বাড়িতে সাজো সাজো রব। শীতলবাবু আর তার বন্ধু কাশীনাথ বাজার পর্ব শেষে এখন ফুল দিয়ে ঘর সাজাতে ব্যস্ত। বর্ণালী আর দেবাশিস আড়াল থেকে দুই বুড়োর কাণ্ড দেখে হাসে। কাগজের কলকা টাঙাতে টাঙাতে ফিসফিসিয়ে বলেন, তোর চোখের খবর কি? অন্তর্ভেদী কোনো রহস্যের সন্ধান দিচ্ছে নাকি আবার? তোকে বলতে একেবারে ভুলে গেছি। আজ সকালে চোখ মুখ ধুতে গিয়ে দেখি একটা স্বচ্ছ আঁশের মতো জিনিস খুলে অনেকটাই সাপের খোলসের মতো। তাড়াতাড়ি ঘরে এসে জামার পকেটে চোখ রেখে দেখি না, পকেটের ভেতরে রাখা কালকের 500 টাকার নোটটা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু পকেটে হাত দিতেই গান্ধী বাবা বেমারুম আত্মপ্রকাশ করলো ওনার মদনে। তখনই বুঝলাম। কি বুঝলি? আমি পাওয়ারলেস। আফসোস হচ্ছে না, একেবারেই না। এই বরং ভালোই হয়েছে রে কাশীনাথ, কথাই ঠিক। এসব ক্ষমতা মুনি ঋষিদের মানায়, আমাদের মতো গৃহস্থ লোকেদের নয়। তবে একেবারে যে সুফল হয়নি সেটা বলা যাবে না। সে তো দেখতেই পাচ্ছি, ডান হাতের এরকম এরাই ব্যবস্থা, চারটিখানি কথা। ওই সাপেক্ষ মানুষের হাসি ঠাট্টায় সরগরম হয়ে ওঠে সারা বাড়ি। প্রতিমা বাতের ব্যথা ভুলে বর্ণালীর সঙ্গে লেগে পড়েছে রান্নাঘরে। দেবাশিস আলো লাগাতে ব্যস্ত।
রূপাই বাবাকে এগিয়ে দিচ্ছে লাইটের চেন। সারা বাড়িতে অকৃত্রিম খুশির মুক্ত ছড়িয়ে পড়ছে ফুলঝুরির মতো। এটাও তো একটা ম্যাজিক। শীতল চন্দ্র মুখার্জির দ্য ম্যাজিক অফ ইনার আই।